Hello everyone. Assalamu alaikum. Good evening. I am welcome you all in this amazing class. Now I am going to start my class and be attentive. গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা 120 রুলস এর যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম তার পরবর্তী থেকে আজ আমরা বলবো এবং আমাদের রুল হচ্ছে 24। রুল নাম্বার 24, শুড হ্যাভ, থাকা উচিত। সবাই একটু মনোযোগ সহকারে নিবেন। এই বিষয়গুলো কিন্তু যারা আহ ধারাবাহিকভাবে দেখছেন সবার কাছেই খুবই ভালো লাগছে। বিভিন্ন কমেন্ট পাচ্ছি হোয়াটসঅ্যাপে, অনেকেই লিখে পাঠাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। এখানে আমরা শুড হ্যাভ, থাকা উচিত, এই রুল থেকে আজকে শুরু করব। আমরা বেশি রুল করব না, কিন্তু যেগুলো করব সবগুলো করার মতোই করে করব। আর আশা করি এখান থেকে আমরা ভালো কিছু পাবো, এটাই আমাদের আশা থাকবে। এবং আমি কয়েকটি রুল পড়িয়ে তারপর আপনাদের কাছে আসবো, আমি ফিডব্যাক নিব। আপনারা অনেকেই হোমওয়ার্ক করে রেখেছেন দেখানোর জন্য, সেগুলো আমি ধীরে ধীরে সবার কাছে শুনবো। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকা উচিত। শুড হ্যাভ শব্দের অর্থ কি বলেন তো? থাকা উচিত। যেমন আমরা অনেক সময় বলি যে আমার একটি প্রাইভেট কার থাকা উচিত, আমার একটি সুন্দর বাড়ি থাকা উচিত, আমার একটি সুন্দর গাড়ি থাকা উচিত, আপনার শালীনতা থাকা উচিত। এই উচিত যখন বুঝাবে তখন আমরা শুড হ্যাভ এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন তো? শুড হ্যাভ এর ব্যবহার করব। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কার। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স, অর্থাৎ আমাদের শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। এই ধরনের বাক্যগুলা থাকা উচিত আমরা কি ব্যবহার করব? শুড হ্যাভ ব্যবহার করব। ক্যান ইউ হেয়ার মি ক্লিয়ারলি? লেট মি নো দ্যাট প্লিজ। Yes, sir. সবাই শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। থ্যাংকস এ লট। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবেন, এখান থেকে অনেক কিছু পাইবেন, যে বিষয়গুলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডে টু ডে লাইফে প্রত্যেকদিন আমরা কথা বলার জন্য থাকা উচিত। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে কমপ্লিট করব? শুড হ্যাভ ব্যবহার করব। কি করব বলেন তো? শুড হ্যাভ ব্যবহার করব। রুল 25, রুল নাম্বার 25, অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ। দেখেন, অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ, অর্থাৎ অ্যাজ এর ব্যবহার, মাঝখানে থাকবে হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো। অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। এইখানে আপনারা আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমরা যদি বলি, বাংলা ব্যাকরণে শিখেছিলাম রূপক কর্মধারায় সমাস। আমি একটু বাংলা নিয়েও কথা বলতে মাঝে মাঝে পছন্দ করি, আপনাদের সামনে বলেও থাকি। এই দেখেন, বাংলা ব্যাকরণে কর্মধারায় সমাসের ভিতরে রূপক কর্মধারায় সমাস ছিল, যেমন, সরি এখানে রূপক না, এটা হচ্ছে আপনার উপমান কর্মধারা এবং উপমিত কর্মধারায়। যারা বাংলাকে ভালোবাসেন, বাংলা এখানে অনেকেই খুব ভালো বোঝেন আমি জানি। যেমন উপমান এবং উপমিত কর্মধারায় সমাস: কাজলের মতো কালো, ভ্রমরের মতো কালো, তারপর কি বলা যায়, বরফের মতো ঠান্ডা, অর্থাৎ অ্যাজ অ্যাজ। এখানে মাঝখানে অ্যাজেক্টিভ থাকবে, দুই পাশে মধ্যে অ্যাজেক্টিভ, দুই পাশে অ্যাজ অ্যাজ। দিনের মতো উজ্জ্বল, দিনের বেলায় যখন সূর্য ওঠে তখন একটা জিনিস খুব উজ্জ্বল দেখায় না? আমরা কিন্তু তুলনা করি, অ্যাজ ব্রাইট অ্যাজ, অর্থাৎ সে কি বলে বলেন তো, যেটাকে বলা হচ্ছে আহ, একেবারে সেন্টেন্সের পাশে শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাকে বলা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। এটা একদিন বাংলার উপরে যদি আপনারা শুনতে চান, বাংলার একটা ক্লাস নিবে কর্মধারায় সমাসে উপমান এবং উপমিত কর্মধারায় সমাস। আমাদের অ্যাডমিশন টেস্টে বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় বলেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে এবং সমাস থেকে প্রশ্ন থাকে। সমাস, এই সমাসের ভিতরে বিশেষ করে উপমান এবং উপমিত থেকে প্রশ্ন থাকে, আমরা যেখানে প্রায় ভুল করি। তো এই সেই জায়গাটা কিন্তু বাংলা ব্যাকরণের উপমান এবং উপমিত কর্মধারায় সমাসের একটা জায়গা। অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। আমরা অনেক সময় বলি না, তার চুলগুলা ভ্রমরের মতো কালো, অর্থাৎ ভ্রমরের গায়ের রং যেমন কালো, একেবারে কুচকুচে মিচমিচে কালো, তার চুলগুলাও কিন্তু ঠিক সেই ধরনের। এটাও এখানে বলা হচ্ছে অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো, তুলনা দেওয়া হচ্ছে। অ্যাজ ব্রাইট অ্যাজ, অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। এই ধরনের বাক্যগুলা কিন্তু আমরা অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ ব্যবহার করে করব।
রুল 26, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ভার্ব প্লাস আইএনজি। কি থাকবে? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন থাকবে। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন এই পর্যন্ত অবশ্যই থাকবে। তারপর ভার্বের পর আইএনজি বসাতে হবে। ভার্বের পর কি বসাতে হবে বলেন তো? আইএনজি ফর্ম বসাতে হবে। কথা বলার কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। খোঁজায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। রান্না করায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং। বর্ণনা করায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং। এই ধরনের বাক্যগুলো, কথা বলায় সমস্যা নেই, খোঁজ করায় কোনো সমস্যা নেই, রান্না করায় কোনো সমস্যা নেই, এই ধরনের বাক্যগুলো যদি আমাদের সামনে আসে, আমরা কিসের ব্যবহার করব? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন তো? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। এই ধরনের বাক্যগুলা কিন্তু আমরা এইভাবে কমপ্লিট করব। তো আমি এইখানে শুড হ্যাভ এর ব্যবহারের পরে আমরা দেখতে পাচ্ছি যে একটি রুল নিয়ে, সো দ্যাট নিয়ে একটু কথা বলবো। সো দ্যাট কি বলেন তো? সো দ্যাট এর শব্দের অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাট এর শব্দের অর্থ হচ্ছে এতই যে। এটা নিয়ে যদি আমি প্রথমে প্রশ্ন করতে চাই, তো আমি প্রশ্ন করব হচ্ছে আবু সাইদ, আপনি একটু আনমিউট করেন প্লিজ। আপনি এটা বলবেন সো দ্যাট দিয়ে আপনি নিজের হোমওয়ার্ক, আপনার ডায়েরি বা আপনার নোটবুক প্যাডে কোনো কাজ করে রেখেছেন? যদি করে থাকেন তাহলে আমাকে বলবেন, সবাই কথা বলবেন না। আমি যার নাম ধরে বলবো সেই ব্যক্তিই একমাত্র আনমিউট করবেন, বাদ বাকি সবাই মিউট করে রাখবেন। সবার কাছে আমার এই ছোট্ট একটু অনুরোধ রইল। এখানে আবু সাইদ, আপনি একটু বলেন আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। এই বাক্যটা এখানে করে দেওয়া আছে। আপনি এই ধরনের কোনো বাক্য কি করতে পেরেছেন বা বলতে পারবেন, মিস্টার আবু সাইদ? ক্যান ইউ হেয়ার ক্যান ইউ হেয়ার মি, মিস্টার আবু সাইদ? জি স্যার, করে নিন স্যার। ধন্যবাদ। আপনার যেহেতু একটা কাজ ছিল আপনি করতে পারেননি, এর জন্য আপনি পরবর্তীতে ট্রাই করবেন। আমি যাকে বলবো সেই একমাত্র আনমিউট করবেন প্লিজ। এখানে অনেকেই দেখছি, গত ক্লাসে দেখেছিলাম আনমিউট করে বসে থাকেন, যার কথার কারণে ক্লাসটাই কিন্তু ডিস্টার্ব হয়। প্লিজ এই দিকটা একটু আপনারা ছোট করে খেয়াল করবেন। শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি এইখানে কিছু নতুন বাক্য বলতে পারবেন? সো দ্যাট দিয়ে কিভাবে নতুন নতুন বাক্য তৈরি করা যায়, আমার স্ক্রিনে যে বাক্যগুলো আছে এগুলোর পরবর্তীতে কোনো বাক্য বলতে পারবেন আপনার নিজে থেকে? শ্যামল চন্দ্র ভৌমিক, হ্যাঁ বলেন বলেন আপনি কিছু বাক্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই। যারা এখানে ক্লাসে ছিলেন গত ক্লাসে, তার ভিতর থেকে রজিনা আক্তার কিছু বলতে পারবেন? রজিনা আক্তার। আমি প্রতিদিন যে লোকগুলাকে আমার সামনে পাই, যাদের কাছে আমি প্রশ্ন করি, আমি একই মানে প্রত্যেক দিন একই ব্যক্তিকে আমি ডেকে নিব না। কারণ এখানে সবাইকে শিখতে হবে। আমি শুধুমাত্র কিছু মুখ চিনে নিলাম, তাদেরকে প্রশ্ন করলাম, এটা আমি করব না। সবার কাছে আসবো, আপনারা যারা পারবেন উত্তর দিবেন। আর যদি হোমওয়ার্ক না করে থাকেন বলবেন যে স্যার আমি আমার সমস্যা ছিল, করতে পারিনি। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা করার চেষ্টা করবেন। এখানে রেইজ হ্যান্ড অনেকেই প্রেস করেছেন। শারমিন আক্তার, আমাকে শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হেয়ার মি ক্লিয়ারলি? হ্যাঁ, আপনি কিছু বাক্য তৈরি করতে পারবেন এইটা দিয়ে? দেখেন এই যে সো দ্যাট দিয়ে এখানে এই, হ্যাঁ বলেন অবশ্যই, বলেন বলেন দ্রুত। সুন্দর, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি যতগুলো করেছেন প্রত্যেকটাই কারেক্ট হয়েছে। আপনার এইটা কষ্ট করে করার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক গুলো এইভাবে করবেন। থ্যাংক ইউ। সামিউন নাহার, আপনি কি কি লিখতে পারবেন? আপনার এই রুলটা না, আপনি বলবেন হচ্ছে ইট ইজ হাই টাইম যে আপনি মিনিমাম 5 থেকে 6টি ট্রান্সলেশন বলবেন। সামিউন নাহার।
হ্যাঁ, আপনি যতগুলা বলছেন, চেষ্টা করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে চেষ্টা করবেন। এমডি রাকিব ইসলাম, আপনি একটু কাইন্ডলি আনমিউট করেন, আপনাকে একটা রুল বলবো, আপনি সেইটা নিয়ে বলবেন। আমাকে শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আপনাকে এই রুলটা দিচ্ছি, আপনি এইটা নিয়ে একটু বলবেন। অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার, যতবার ডট ডট ততবার। আপনি এখানে যদি কিছু করে থাকেন আপনি বলতে পারেন। অবশ্যই বলেন। হ্যাঁ, এটা আরো বেশি ভালো হয়, ইনস্ট্যান্টলি ট্রাই করলে আপনার কাজটা আরো বেশি মজবুত হবে। বলেন। হম হম, পেলে না, এখানে কি দেওয়া আছে? আপনি যদি বলতে চান যে হ্যাঁ এটা ঠিক আছে, প্লেস ফুটবল অ্যাজ অফেন অ্যাজ। ধন্যবাদ, চেষ্টা করার জন্য ধন্যবাদ। দেখেন এখানে এইভাবে আপনাকে করতে হবে। আপনাকে আগে বাংলাটা সাজাতে হবে। যেমন এখানে আপনার স্ক্রিনে দেখেন একটা বাংলা দেখতে পাচ্ছেন, ট্রান্সলেশনের সিস্টেমটা। সে যতবার আমাকে একটু হেল্প করেন প্লিজ, আমাকে একটু হেল্প করেন, আপনি একটু শুনেন আগে। সে যতবার বাজারে যায় ততবার চা খায়, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষের উপকার করে। অর্থাৎ এই যত তত, এইটা আপনাকে মাঝখানে রাখতে হবে। দুই পাশে দুইটা বাক্য সাজাইতে হবে। কোনো বাংলা বাক্যে যতবার ততবার থাকলে অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করব। কাইন্ডলি আপনি একটু স্ট্রাকচারটা দেখেন। কি হবে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাজ অফেন অ্যাজ, তারপর এক্সটেনশন। ধন্যবাদ। তো এখানে আপনাকে আগে বাংলাটা বুঝতে হবে, কিভাবে সাজাতে হবে। আপনি যদি দেখেন, আমরা ইংরেজি শিখতে চাই কিন্তু আমরা বাংলা সাজাতে পারি না। কিভাবে? আমি ছোট্ট 1 মিনিট একটু কথা বলি। আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, তো আমি বাংলা কি বলেছি? আমি ভাত খাই। তো প্রত্যেকটার আক্ষরিক অনুবাদ যদি করি, তো এইভাবে হতো আই রাইস ইট। কেননা আমি প্রথমে বলেছি যে আমি ভাত খাই, তো আমি ইংরেজি আই, ভাত ইংরেজি রাইস, আর খাই ইংরেজি ইট। তো এইটা যদি আক্ষরিক অনুবাদ হতো, এইভাবে করা উচিত ছিল, আই রাইস ইট। নো, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি করব? সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। অর্থাৎ কি হবে? আই ইট রাইস, আই ইট রাইস। স্পিক ইংলিশ উইথ সোনামুখ স্যারের যে বইটা, দেখবেন এই বইয়ের প্রথম দিকে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়, কিভাবে বাক্যটা সাজাতে হয়। সোহাগ স্যার এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনারা যারা বইটা নেননি তারা বইটা দ্রুতই নিয়ে ফেলবেন। এটা আপনাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট থাকবে। এই বইটা একটা দলিল হিসেবে আপনাদের কাছে থাকবে। অনেকেই বইটা নিয়েছেন এবং এই বইতে দেখবেন যে প্রথম দিকের যে চ্যাপ্টার গুলো রয়েছে, এখানে অত্যন্ত সুন্দরভাবে স্যার অ্যারেঞ্জ করেছে। আসলে বইটা আমি বারবার পড়ি, আপনাদের পড়ানোর আগে আমি বইটা কিন্তু একবার করে পড়ে নেই। আপনারা যারা বইটা অর্ডার করেননি কাইন্ডলি নিবেন, বইটা দেখবেন, পড়বেন। অনেক এই যে যে বাক্যগুলো আমি পড়াচ্ছি, আপনারা একবার একটু চিন্তা করে দেখবেন, এই প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে। এখানে এমন কোনো বাক্য স্যার দেয়নি যেগুলো আমাদের অযথা, যেগুলো আমাদের কাজে লাগে না। তো এমডি রাকিব ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি এইভাবে আবার ট্রাই করবেন, বিভিন্ন বাক্য তৈরি করবেন, দেখবেন পারবেন এবং নিজের ডেভেলপমেন্টটা নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার পরবর্তীতে আমি কথা বলার জন্য অনুরোধ করব তৃষা খান। আপনি এই রুলটা নিয়ে প্লিজ একটু কথা বলবেন। এখানে একটি রুল আছে দেখেন, লাইকলি টু, সম্ভাবনা। লাইকলি টু, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজের লাইক টু গো এ প্লাস। এইভাবে আপনি কিছু করে থাকলে সেটা বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। সাউন্ডটা একটু ক্লিয়ার করে বলবেন, বলেন। থ্যাংক ইউ। হুম হুম, বলেন বলেন, হচ্ছে হচ্ছে। তো অনেক ধন্যবাদ, আপনি ট্রাই করেছেন এবং আপনি যেগুলো বলেছেন একটু সাউন্ডটা ক্লিয়ার ছিল না, তারপরেও আপনি মোটামুটি চেষ্টা করেছেন।
তো এইভাবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাক্য কিভাবে আমরা সাজাতে পারি, এবং আমরা এখান থেকে এই স্ট্রাকচার গুলো শিখে আমাদের স্পোকেন ইংলিশে স্পোকেন রুল আমরা ডেভেলপ করতে পারি। তো আমি যে জায়গায় ছিলাম, এখানে আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখি, আমি যে রুল গুলা করাচ্ছি, অনেকেই বলছেন স্যার আমার পরীক্ষা ছিল, অনেকে বলছে স্যার আমি বাসায় ছিলাম না। তো যারা কাজের জন্য করতে পারবে না সেটা তো অন্য বিষয়, কিন্তু আপনারা যারা আমার ক্লাসটা প্রতিদিন করেন এবং যাদের এই ক্লাসের বাইরে অর্থাৎ বেশি অন্য কোথাও সময় দেওয়া লাগে না, তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে। এই প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা রুল থেকে আমি যেমন 10টি, বেশিরভাগ দিনে 10টি করে রুল করাচ্ছি, এখানে অল্প কয়েকদিনের ভিতরেই টোটাল এই 100টি রুল আমি শেষ করে দিব। তো যারা বলছিলেন যে স্যার হোমওয়ার্ক দিলে আমাদেরকে একটু কাজ হয়, তাহলে হোমওয়ার্ক না দিলে আমরা কি করবো এটা বুঝতে পারি না। তো আমার মেইন পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা রুল থেকে, যেমন এই যে আই লাইক দা ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে মাত্র 3টা বাক্য রয়েছে। তো এই তিনটার বাইরে এই যে রুল 27, এই রুল 27 এর স্ট্রাকচার মেইনটেইন করে আপনারা, এখানে 3টা বাক্য দেওয়া আছে না, আপনারা আরো 7টি, মোট 10টি করে বাক্য করবেন। আমি 10টি রুল পড়ালাম, 10টি রুলের 10 × 10, 100টি প্রায় বাক্য, 100 না পারেন 50টি বাক্য আপনারা লিখবেন, কিছু না পারেন মিনিমাম 30টি বাক্য লিখবেন। আমি হয়তো বুঝাতে পেরেছি। 30টি বাক্য কেমন, এইখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্য বাদে, এই রুল মেইনটেইন করে আপনারা আরো কিছু বাক্য খাতায় লিখে রাখবেন। আমি কারো কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যেন খাতাটা দেখে বলতে পারেন। এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, আজকেও বুঝালাম কিভাবে আপনারা হোমওয়ার্ক করবেন। প্রত্যেকটা রুল থেকে আমার স্ক্রিনে যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলোর বাহিরে আপনারা আরো কিছু বাক্য তৈরি করবেন। তো এখানে আমরা কোন পর্যন্ত কেবল শেষ করেছিলাম? এই পর্যন্ত ছিলাম, রুল 26, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ভার্ব প্লাস আইএনজি। কথা বলায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। খোঁজ করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। দেখেন, টকিং বসেছে, সার্চিং বসেছে, কুকিং বসেছে, ডিসক্রাইবিং বসেছে, অর্থাৎ দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন রুল 27, আই লাইক দ্য ওয়ে সাবজেক্ট প্লাস ভার্ব, হেয়ার ইউ ক্যান সি আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ টক, আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। দেখেন, এই ধরনের বাক্যগুলো আপনারা কোন টেন্স ব্যবহার করবেন, গ্রামারের কোন রুল অনুসারে করবেন, আমাদের মাথায় এটা ঘুরপাক খাইতে থাকে। আমরা এই বাক্যগুলো কিভাবে কমপ্লিট করব। তো এই রুল গুলা, এই স্ট্রাকচার গুলা যদি আপনাদের ভালোভাবে জানা থাকে, আপনারা ইজিলি এই ধরনের সেন্টেন্স মেক করতে পারবেন। এম আই ক্লিয়ার? কিভাবে করবেন? আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি, আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি। বাংলাদেশের একজন জাতীয় টিমের প্লেয়ারের সঙ্গে আপনার দেখা হলো, আপনি তাকে বলতে চাচ্ছেন যে ভাইয়া, আমি আপনার ফুটবল খেলার কৌশলটা পছন্দ করি। এটা আপনি তাকে ইংলিশে বলবেন। ফরেন কান্ট্রির একজন, যদি কোনোদিন সুযোগ হয় লিওনেল মেসির সঙ্গে আপনি কথা বলার সুযোগ পেয়েছেন মাত্র 5 মিনিটের জন্য, আপনি তাকে একটি বাক্যই বলতে চান যে আমি আপনার ফুটবল খেলার কৌশল পছন্দ করি। এটা মনে মনে বাংলায় আসতেছে, কিন্তু আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারতেছেন না। কি করতে হবে? আপনাকে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল, আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। অনেকে হাঁটলে, হেঁটে চলে গেলেও দেখবেন তার হাঁটার ভিতরে একটা মোশন, একটা আর্ট থাকে। এই আর্ট, এই মোশন আপনার পছন্দ হয়, আপনি তখন তাকে এই বাক্যটা ইউজ করতে পারেন। আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, আই লাইক দ্য ওয়ে ইউ টক, আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি। কিভাবে করবেন এই বাক্যগুলা? আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমার কথা কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে, শুনতে পাচ্ছেন সবাই? এই ধরনের বাক্যগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, ডে টু ডে লাইফে কাজে লাগবে।
এবং এগুলা থেকে আমরা ভবিষ্যতে অনেক উপকৃত হব। তো ক্লাসটি এনজয় করতে থাকেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু লিখে রাখেন, আমি কোয়েশ্চেনটা নিব। আচ্ছা, পরবর্তীতে কি আছে দেখেন, আমরা এখানে শিখে ফেলেছি আই লাইক দা ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এবার রয়েছে রুল 28। রুল 28, উড ইউ মাইন্ড এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? উড ইউ মাইন্ড এর ব্যবহার। এটা আমরা প্রতিদিন, প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে আমাদের কাজে লাগে। আমরা যখন কাউকে প্রশ্ন করতে চাই, যখন কারো কাছে আমরা ভদ্রভাবে কিছু জানতে চাই, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। এই রুলটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট রুল। এটা শিখে রাখেন এবং আজ থেকেই আপনারা একে অন্যের সঙ্গে ব্যবহার করবেন। কি রুল? উড ইউ মাইন্ড এর রুল। কিসের রুল বলেন তো? উড ইউ মাইন্ড এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? এই বাক্যটা মনে রাখবেন। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো কিছু সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। মনে রাখবেন, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন, অর, অথবা উড ইউ প্লিজ প্লাস ভার্ব প্লাস কোশ্চেন মার্ক। উড ইউ প্লিজ প্লাস ভার্ব প্লাস কোশ্চেন মার্ক। আমরা দুইটা রুল একটু দেখবো। আপনি কি একটু সরে বসবেন? আপনি আগামী দিন একটা কনফারেন্সে গিয়েছেন, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স বা আপনার অফিসের কোনো অনুষ্ঠান। আপনার পাশে একজন অপরিচিত লোক বা আপনার সিনিয়র কেউ বসেছে। আপনি তাকে বলতে চাচ্ছেন, ইংলিশে বলবেন যে, আপনি কি একটু সরে বসবেন? আপনার বেঞ্চ বা আপনার চেয়ার, আপনার দৈনন্দিন জীবনে আপনি সিএনজি তে উঠলেন, বাসের ভিতরে উঠলেন, আপনি অটোতে উঠলেন, আপনি কাউকে পাশে যে বসে আছে তাকে একটু ইংলিশে বলতে চাচ্ছেন যে, আপনি কি একটু সরে বসবেন? এটা কিভাবে বলা যায়? এটা বলা যায়, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড প্লিজ। উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড প্লিজ। এভাবে বলতে পারেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। আপনি কি একটু সরে বসবেন? আমাকে কিছু টাকা ধার দিবেন কি? আপনার কাছে টাকা নেই, আপনি আপনার সিনিয়র কারো কাছে যদি টাকা ধার চাইতে চান, ইচ্ছা করেন, কিভাবে বলবেন? উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। কিভাবে বলবেন? উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। আবার প্লিজটা আপনি একটু আগে নিয়ে আসতে পারেন, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। তো মনে রাখবেন, এগুলো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের শেষে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। তো এখানে আমরা কি শিখলাম? উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি। উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড। উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। অর্থাৎ আমরা যে বেস ফর্মটা, ভার্বটা ব্যবহার করব, এটার পর ভার্বের পর আইএনজি দিব। তো এই রুলটা আপনারা আগামী দিন থেকেই ইউজ করবেন। একটা রুল শিখে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করবেন, দেখবেন ওইটা আপনার আর শেখা লাগবে না, ওইটা আর ভুল হবে না, ওইটা পার্মানেন্টলি আপনি পেয়ে যাবেন। আমাকে কিছু টাকা ধার দিবেন কি? আগামী দিন সকালবেলায় যদি কারো টাকার প্রয়োজন হয় কারো কাছে, তো আপনি একটু কাইন্ডলি ইংলিশে বলবেন। তো কোথাও যদি আপনি এটা প্রয়োগ না করতে পারেন, নিজের ফ্যামিলির সঙ্গে বলবেন। সেটাও যদি আপনি না পারেন, নিজের সঙ্গে নিজে বলবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করার সব থেকে একটা ভালো মিডিয়াম হচ্ছে নিজের সঙ্গে নিজে কথা বলা। নিজের ভিতরে দুইজন ব্যক্তি তৈরি করে ফেলবেন। কি করবেন? দুইজন ব্যক্তি তৈরি করবেন। উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি। উড ইউ প্লিজ লেন্ড উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। অর্থাৎ এখানে আপনাকে এই উড ইউ ব্যবহার করতে হবে। কি করতে হবে? উড ইউ প্লিজ ব্যবহার করবেন, তারপর ভার্বের পর আইএনজি দিবেন। তো এখানে আমরা পরবর্তীতে বলবো রুল 29, ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট। কাউকে যখন আমরা একটু শক্তি, সাহস দেওয়ার মতো কথা বলতে চাই, তখন আমরা এইটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ডোন্ট বি আপসেট। অর্থাৎ মন খারাপ করিও না। এটা কেমন হবে বলেন তো? মন খারাপ করিও না। মন খারাপ করো না, তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবে। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। হতাশ হয়েও না, তুমি একটি ভালো চাকরি পাবে। মনে করেন আপনার ফ্যামিলির কেউ পড়াশুনো করে যাচ্ছে, দীর্ঘদিন বয়স হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। তো আপনি তাকে এটা বলতে পারেন, ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গুড জব। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গুড জব।
ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ বিউটিফুল গার্ল। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? আমরা এই নিয়ম অনুসারে করব। ডোন্ট বি আপসেট, ডোন্ট বি আপসেট, ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে এগুলা পড়ে। কিভাবে? মন খারাপ করো না, তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবে। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। হতাশ হয়েও না, তুমি একটি ভালো চাকরি পাবে। এই ধরনের কথাগুলো আমরা প্রথমে কি বলবো? ডোন্ট বি আপসেট, মানে হতাশ হয়েও না। ডোন্ট বি আপসেট, হতাশ হয়েও না, ইউ উইল গেট আ গুড জব। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। আজকের এই ক্লাসে যারা জয়েন করেছেন, আমি প্রত্যেকের কাছে আশা করব এই যে রুলগুলো আজকে শিখাচ্ছি অত্যন্ত ইম্পর্টেন্ট রুল, এবং এইগুলো থেকে আপনারা হোমওয়ার্ক করে রাখবেন। যদি আপনাদের করার ইচ্ছা থাকে, আপনার অফিসের কাজের ফাঁকে, আপনার যত ব্যস্ততা থাকুক, এখান থেকে আপনি বাক্য তৈরি করে রাখতে পারবেন, যদি আপনার মন থেকে এটা চান। আর যদি মন থেকে না চাইতে পারেন, সে বিষয়টা অন্যরকম। এখানে যে তিনটা চারটা বাক্য দেওয়া আছে, এর সঙ্গে আপনি আর মাত্র একটা দুইটা বা আরো তিনটা চারটা করে রাখতে পারবেন, এটা বেশি কিন্তু সময় লাগবে না। পরবর্তীতে আমরা দেখব রুল 30। রুল 30, হাউ এলস এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? হাউ এলস এর ব্যবহার। হাউ এলস এর বাংলা অর্থ হচ্ছে আর কিভাবে। এর বাংলা কি হয়ে যায়? এর বাংলা অর্থ দাঁড়ায় আর কিভাবে। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো, আর কিভাবে আমি তোমায় বলবো, আর কিভাবে আমি তোমায় বুঝাবো, আর কিভাবে আমি তোমায় মিস করব। আমরা এরকম বলি না অনেক সময় যে আমি এর থেকে আর তোমাকে ভালোবাসতে পারি না, আমি তোমাকে আর কিভাবে ভালোবাসবো। এই বাক্যগুলো আমরা হাউ এলস ব্যবহার করে কমপ্লিট করতে পারি। কিসের ব্যবহার করব বলেন তো? হাউ এলস। হাউ এলস উইল আই লাভ ইউ, আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। হাউ এলস উইল আই টেল ইউ, হাউ এলস উইল আই টেল ইউ, আর কিভাবে আমি তোমায় বলবো। হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ এই বাক্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব? এই বাক্যগুলো আমরা ব্যবহার করে আমাদের ডে টু ডে লাইফের এই ওয়ার্ড গুলা ব্যবহার করব কিভাবে? হাউ এলস উইল আই টেল ইউ, হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আর কিভাবে আমি তোমায় মিস করব। হাউ এলস উইল আই মিস ইউ। তো এই হাউ এলস ব্যবহার করে আপনারা আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো আমরা এই 30 পর্যন্ত দেখলাম, আমরা আরো একটু কিছু কোশ্চেন নিব। সবাই একটু প্রস্তুত থাকেন এখানে। একটু ব্যাকে চলে যাব আমি এখন। হ্যাঁ, আমি একটু আনমিউট করছি। তো কাইন্ডলি সবাই কথা বলবেন না, আমি আহ, ডাকবো, সবাই সেই কয়জনই কথা বলবেন মাত্র। হ্যাঁ, নতুন ফাবিহা তাসনিম, আপনি একটু এই রুলটা ব্যবহার করে একটু বলবেন কি করেছেন হোমওয়ার্ক, বা আপনি ইনস্ট্যান্টলি কি বলতে পারবেন। ইয়ের টু এর ব্যবহার, আমি এখনো তাকে টাকাটা দেয়নি, আমি এখনো বাজারে পৌঁছাইনি, আমি এখনো বিয়ে করিনি। এই ধরনের বাক্য ইয়ের টু ব্যবহার করে আপনি আরো কিছু বাক্য করতে পারবেন। Yes, sir. বলেন। ইয়ের টু I বলেন। হুম। হুম। থ্যাংক ইউ, তারপর আরো বলেন। ইউ ইয়েট টু। হুম, হচ্ছে, বলেন, ট্রাই করেন। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এটা দিয়ে করলেন। পরবর্তীতে এই রুলটা নিয়ে একটু কথা বলবেন, এটা কিছু বাক্য করে দেখেন। হাউ খাম, কি কারণে বা কিভাবে। হাউ খাম শব্দের অর্থ কি কারণে বা কিভাবে। কি কারণে তুমি এত হতাশ, কি কারণে বা কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক। এই হাউ কাম দিয়ে বাক্য তৈরি করতে পারবেন? হাউ কাম। হুম হুম, আপনি ট্রাই করেন। হুম হুম
ধন্যবাদ। আপনি যে এতক্ষণ বলছেন, আসলে অনেকগুলা বলছেন। অন্তর্মণ্ডল, অন্তর্মণ্ডল, আপনি এই বাক্য দিয়ে একটু করেন, এই রুলটা দিয়ে। হাউ কাম, একটু আনমিউট করেন প্লিজ। কি কারণে তুমি এতটা হতাশ? হাউ কাম ইউ আর সো আপসেট? কিভাবে তুমি এত বড় ভুলটি করলে? কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না? এই ধরনের বাক্য বলতে পারবেন? অন্তর্মণ্ডল, একটু আনমিউট করেন, বলেন। এই হাউ কাম দিয়ে কিছু বাক্য তৈরি। হ্যাঁ বলেন, এইটা বলেন, দেখে দেখেই বলেন। ডিসিশন, ডিসিশন। হ্যাঁ, উচ্চারণটা হবে ডিসিশন, তারপর বলেন। প্রিপেয়ার, প্রিপেয়ার ইয়োর সেলফ। প্রোফাইল। ধন্যবাদ। তো দেখেন, এই যে বাক্যগুলো আপনি পড়ছেন না, এই বাক্যগুলো আপনি কি করবেন জানেন? এই বাক্যগুলো আপনি দেখে দেখে এই বাক্যের আদলে আপনি আরো কিছু বাক্য তৈরি করবেন, তাহলে আপনার নিজের কাজ হবে। এগুলো তো আপনি এখান থেকে বলছেন, এখান থেকে দেখার পর আপনি নিজে নিজে আরো কিছু বাক্য তৈরি করবেন এই হাউ খাম দিয়ে। দীপঙ্কর সাহা, আপনি একটু আনমিউট করেন, আপনি কি বলতে পারবেন? দীপঙ্কর সাহা। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কনফিডেন্স আছে। আপনি এই রুলটা দিয়ে একটু বলবেন। এটা হচ্ছে হ্যাভিং, কিসের ব্যবহার? হ্যাভিং, যেমন হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। তো এই ধরনের বাক্য ব্যবহার করে, এই ধরনের রুল দিয়ে আপনি আরো কিছু বাক্য তৈরি করতে পারবেন। বলেন, বলেন। হুম, 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 হুম। এখানে টু বলা যাবে না, এখানে আপনি উইথ বলতে পারেন, হ্যাভিং টু না। যেমন আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। যেমন আমাদের মনে করেন আপনার একটি মোটর বাইক আছে, মোটর গাড়ি, এটা নিয়ে আপনি একটু সমস্যায় আছেন ইদানিং। এটা খুব তেল বেশি খাচ্ছে, এটা বেশি ঘন ঘন পাংচার হচ্ছে। তো আপনি তখন ইংলিশে বলতে পারেন, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। আপনার ল্যাপটপটিতে চার্জ থাকছে না অথবা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, আপনি বলতে পারেন, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। অর্থাৎ এখানে হ্যাভিং প্রবলেম প্লাস উইথ ব্যবহার করতে হবে। দেখেন প্রত্যেকটা এখানে শেষে বেশিরভাগ জায়গায় উইথ আছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমার ঘুমের সমস্যা হচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন? এখানে হ্যাভিং প্রবলেম দেখেন কিভাবে করতে হবে। না, কাজ করার ক্ষেত্রে আলাদা, যন্ত্রপাতির ক্ষেত্রে সমস্যা হলে আপনি উইথ। যেমন এখানে ঘরটি পরিষ্কার করেই তোমাকে কল করব, এইটা আবার একটু রুলটা মানে এখানে স্ট্রাকচার সামান্য একটু চেঞ্জ করবেন। হ্যাভিং ক্লিনড, হ্যাভিং ক্লিনড মানে ঘরটি পরিষ্কার করিয়া, হ্যাভিং ক্লিনড দ্য রুম, কমা দিতে হবে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। মুভিটা দেখেই আমি খেতে আসবো। হ্যাভিং ওয়াচড দ্য মুভি, অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি হ্যাভিং এর পরে ভার্বটা ব্যবহার করবেন, এটা আপনি ভি3 করে দিবেন, যেমন ক্লিনড। তারপর আছে দেখেন ওয়াস্ট, ডব্লিউ এ টি সি এইচ ই ডি, ওয়াস্ট, ডব্লিউ এ টি সি এইচ ই ডি, অর্থাৎ এখানে হ্যাভিং এর পরে ভার্বের ভি3 দিবেন। পরবর্তী অংশটুকু এখানে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে ফিউচার টেন্সে হবে। দেখেন হ্যাভিং ক্লিনড দ্য রুম, আই উইল কল ইউ। হ্যাভিং ওয়াচড দ্য মুভি, আই উইল কাম টু ইট, আই উইল কাম টু ইট। অর্থাৎ এখানে আপনাকে হ্যাভিং এর পরে তখন তখন বলবেন আই এম, তখন বলবেন আই এম হ্যাভিং প্রবলেম উইথ ইট। এখানে কিন্তু আপনি উইথ এর পর আর ওই ভি3 দেওয়া যাবে না। উইথ এর পর আপনাকে ভি3 ব্যবহার করা উচিত হবে না। কিন্তু হ্যাভিং এর সঙ্গে যদি কোনো ভার্ব ব্যবহার করেন, হ্যাভিং এর পরপরই কোনো ভার্ব দেন, তাহলে ওইটাকে আপনাকে মানে পার্টিসিপেল করতে হবে, ভি3 করতে হবে। যেমন হ্যাভিং ক্লিনড দ্য রুম, ক্লিন এর পরে ইডি যোগ করতে হবে।
তো আশা করি এটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আসবেন তাহিজেশা আক্তার। আমাকে শুনতে পাচ্ছেন? তাহজেশা নাকি তাহিজেশা আক্তার? আপনি এই রুলটা নিয়ে একটু, আপনি এটা একটু বলবেন। খুব সহজ একটি রুল। যেমন সাপোজ টু অর্থাৎ হওয়ার কথা বা করার কথা, সাপোজ টু এটা নিয়ে কিছু বাক্য বলেন। আর যদি কিছু না করে থাকেন তাহলে এখান থেকে বলেন, আমার তার সঙ্গে দেখা করার কথা, তোমার আমাকে ফোন করার কথা। এই বাক্যগুলো বলেন। এইচডাব্লিউ করছিলা, তা ঠিক আছে, সেইগুলো বললেও হবে। হ্যাঁ, এই যেগুলো করা হয়েছে এগুলো বললেও হবে। হুম। 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 ধন্যবাদ, অনেকগুলো বলেছেন, আর বলা লাগবে না। থ্যাংক ইউ, অনেক অনেক হোমওয়ার্ক করেছেন, এর জন্য ধন্যবাদ। মোর্শিদা আক্তার, প্লিজ আপনি এটা একটু বলবেন। এখানে কয়েকটি রুল আছে, এই রুলটা নিয়ে আপনি কিছু যদি করে থাকেন বলেন। ইউজ টু এর ব্যবহার, আমি কানাডায় বসবাস করতাম, আমি শাকসবজি পছন্দ করতাম, অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস। ইউজ টু দিয়ে আপনি কিছু বাক্য বলতে পারবেন? বলেন। I used to eat an egg every day. I used to take a bath in the river. এইভাবে নিজে থেকে কিছু বাক্য তৈরি। হুম। তো অনেক ধন্যবাদ, আপনি যে করার চেষ্টা করেছেন। আসলে আরো বেশি একটু চেষ্টা করতে হবে, দেখবেন এই বিষয়গুলো আর আমাদের বেঁধে যাবে না, আমরা স্পন্টেনিয়াসলি বলতে পারবো। তো আমরা পরবর্তীতে আমরা 30 রুলের পর আরো কিছু রুল শিখবো। আপনাদের যাদের কাছে আমি প্রশ্ন করেছি সবাই খুব ভালো বলেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আসলে ভালোর কোনো শেষ নেই। আমি একটা কথা প্রায় বলে থাকি যে ভালোর কোনো শেষ নেই, এখানে আমাদের আরো বেশি পরিমাণে চেষ্টা করতে হবে। দেখবেন এখানে আপনাদের আরো ডেভেলপমেন্ট হচ্ছে। এই রুলগুলো ব্যবহার করে আপনারা একটু খাতায় লিখে রাখবেন। আমি যাকেই নাম বলবো পড়তে বসে খাতাটা বের করে রাখবেন। আমি যার নাম বলবো সঙ্গে সঙ্গে উইদিন 2 সেকেন্ডস, 2 সেকেন্ডের ভিতরে কথা বলা শুরু করে দিবেন। প্রত্যেকে খাতায় লিখে রাখবেন। আমি যার কাছে আসবো যখনই নাম বলবো আপনারা ঠিক সেই কিন্তু সঙ্গে সঙ্গে কথা বলবেন। তাহলে আমার আর সময় নষ্ট হবে না, আপনাদেরও বিষয়টা খুব ভালো লাগবে। দেখেন এইখানে আপনারা এই বিষয়গুলো খাতায় লিখে রাখবেন। দ্যাটস হোয়াই এর ব্যবহার শিখাচ্ছি। দ্যাটস হোয়াই কি শিখাচ্ছি বলেন তো? দ্যাটস হোয়াই, এ কারণেই। দ্যাটস হোয়াই শব্দের অর্থ কি? এ কারণেই। দ্যাটস হোয়াই ইউ নিড টু ডু দা জব। এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। এ কারণেই সে বাজারে গিয়েছে। দ্যাটস হোয়াই হি ওয়েন্ট টু দা মার্কেট। দ্যাটস হোয়াই হি ওয়েন্ট টু দা মার্কেট। এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি। দ্যাটস হোয়াই আই ট্রাই টু হেল্প আদার্স। এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও। দ্যাটস হোয়াই ইউ ফেইল। দ্যাটস হোয়াই ইউ ফেইল। এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো। এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো। দ্যাটস হোয়াই ইউ হ্যাভ গট প্রমোশন। ইউ হ্যাভ গট প্রমোশন। তো এই ধরনের বাক্যগুলো আমরা কি দিয়ে ব্যবহার করব? দ্যাটস হোয়াই।
কি ব্যবহার করব বলেন তো? দ্যাটস ওয়াই। এই দ্যাটস ওয়াই ব্যবহার করে আমরা এই বাক্যগুলা কিন্তু করতে পারবো। তারপর কি আছে দেখেন, নাথিং মেক্স সেন্স। একটু ভালো করে মনে রাখবেন, নাথিং মেক্স সেন্স, কোনো কিছু ভালো না লাগা বুঝালে আমরা এটা ব্যবহার করব। নাথিং মেক্স সেন্স, কোনো কিছু ভালো না লাগা বুঝাতে। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না, ঘুমানো ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না। এই ধরনের বাক্যগুলো আমরা নাথিং মেক সেন্স। আপনারা নিজেরা নিজেদের কাছে একটু প্রশ্ন করে দেখেন তো, এই ধরনের বাংলা বাক্য আমাদের সামনে আসে নাকি আসে না? কোনো কিছু ভালো লাগে না তুমি ছাড়া, কোনো কিছু ভালো লাগে না বুঝতে, পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না, ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আমরা এই যে বাক্যগুলা করব, এই যে বাক্যগুলো আমাদের মনে আসে না কি আসে না? আমার মনে হয় আসে। কি কথা সত্য কিনা? তো এই ধরনের কথাগুলো যখন আমাদের প্রতিদিন সামনে আসে, আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? এখানে আপনারা অনেকেই আছেন যে ইংলিশে একটু কথা বলতে চান, ইংলিশে একটু কথা বলার জন্য এই কোর্সটিতে ভর্তি হয়েছেন যে স্যার আমি যেন ইংলিশে একটু কথা বলতে পারি। তো দেখেন, স্পেশাল ভাবে সেপারেটলি শুধু স্পোকেনের কোর্স করে আপনি শুধু টিয়া পাখির মতো কিছু কথা শিখিয়ে দিলাম, আপনি কিন্তু তার বাইরে কথা বলতে পারবেন না। কিন্তু আপনি যদি এই গ্রামারের এই রুল গুলা জানেন, এই যে 100টা রুল আপনাদেরকে আমি শিখাবো, প্রথম ক্লাসে বলেছিলাম 100টা রুল আপনি কমপ্লিট করেন, দেখবেন আপনি কথা বলা শিখে গেছেন। একটা রুল থেকে একটা রুল থেকে আপনি 20, 50, 100টি বাক্য তৈরি করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় স্পোকেনের কোর্সে আপনি ভর্তি হবেন, আপনাকে জাস্ট কিছু কথা শিখিয়ে দেওয়া হবে, কিন্তু ওই কথাগুলোর বাইরে আপনি বলতে পারবেন না, ওই কথাগুলোর বাইরে আপনি বলতে পারবেন না। কিন্তু এই রুল গুলো আপনি যদি একটু মুখস্থ করেন, এ- এইটা যদি আপনি ভালোভাবে নিতে পারেন, শত শত হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে পারবেন। কেননা আপনি নিজেই রুল শিখে গেছেন। এখানে ছোট্ট একটি এক্সাম্পল আমি দিতে পারি, মাত্র 30 সেকেন্ডের ভিতরে। সেটা কি? আপনি যদি বাজার থেকে আম কিনে খান, আর কিছুদিন দেখবেন এখন প্রত্যেকের বাড়িতে আম গাছে মুকুল এসে গেছে, তো এখানে আম হবে, গুটি হবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকা আম হবে, হবে না? তো যার বাড়িতে গাছ নাই তাকে বাজার থেকে কিনে খেতে হবে। তো আপনি বাজার থেকে কিনে কতগুলা খেতে পারেন? বা এখানে তো আপনি অরিজিনাল পাবেন না। আপনাকে কি করতে হবে? এখানে যদি আপনি কিছু আমের গাছ রোপণ করেন, আপনার যদি জায়গা থাকে, আপনি গাছ রোপণ করলে আপনি ওই গাছে অগণিত আম হবে। একটি গাছে কত আম হবে সেটা কি গুণে বলা যায়? অনেক সংখ্যায় অনেক। তো এই রুল গুলাও কিন্তু সেই আম গাছ লাগানোর মতো। আপনি রুল গুলা শিখে যান, প্রচুর পরিমাণে মানে বাক্য আপনি তৈরি করতে পারবেন। এখানে আপনাকে আর কিনে খাওয়া লাগবে না, কারো শিখানো পথে আপনাকে হাঁটা লাগবে না। নাথিং মেক সেন্স, এই যে রুলটি শিখালাম, এখানে মাত্র 3টি বাক্য আছে। এখান থেকে আপনি আরো 30টি বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে? নাথিং মেক্স সেন্স উইদাউট ইউ, কোনো কিছু ভালো লাগে না তুমি ছাড়া, কোনো কিছু ভালো লাগে না তুমি ছাড়া, পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং, নাথিং মেক সেন্স উইদাউট রিডিং, ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক সেন্স উইদাউট স্লিপিং, নাথিং মেক সেন্স উইদাউট স্লিপিং। রুল 33, কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে আমরা গুড এট এর ব্যবহার করব। আমরা অনেকেই আছি ইংলিশে ভালো, অনেকে আছি ম্যাথে ভালো, অনেকে ইকোনমিক্সে ভালো, অনেকে অ্যাকাউন্টিং এ ভালো, অনেকে সঙ্গীত পরিবেশন করতে পারি ভালো, নৃত্য পরিবেশন করতে পারি ভালো। এগুলো আমরা গুড অ্যাট ব্যবহার করব। কি করব বলেন তো? গুড অ্যাট। কি ব্যবহার করব? গুড অ্যাট। কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে গুড অ্যাট ব্যবহার করব। কিসের ব্যবহার করব? গুড অ্যাট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয়, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এটি টেন্স অনুসারে বসাবেন, প্লাস গুড অ্যাট প্লাস নাউন প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। রুলটি একটু বড় হয়ে গেল মনে হয় আপনাদের কাছে, কিন্তু আমরা একটু এক্সাম্পল খেয়াল করি। হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে পারদর্শী, সে ইংরেজিতে পারদর্শী। হি ইজ গুড অ্যাট ইংলিশ।
আপনার সামনে কেউ যদি স্পন্টেনাসলি ইংরেজি বলতে থাকে, খুব সুন্দর করে ইংরেজি বলতে থাকে, আপনি তার সম্পর্কে বলতে পারেন ইউ আর গুড অ্যাট ইংলিশ। ইউ আর গুড অ্যাট ইংলিশ। কাউকে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি ইংরেজিতে ভালো, বলবেন আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। আমি অঙ্কে ভালো, আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইজ গুড অ্যাট ইকোনমিক্স। শি ইজ গুড অ্যাট ইকোনমিক্স। মিস্টার করিম ইজ গুড অ্যাট জিওগ্রাফি। এইভাবে আপনি গুড অ্যাট ব্যবহার করবেন। কিসের ব্যবহার করবেন? গুড অ্যাট। আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। কোনো একটা সময় ছিলেন, হয়তো এখন আর প্র্যাকটিস নাই, তাই আপনি বলছেন কারোর সামনে আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী, হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। অর্থাৎ সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী। এই ধরনের বাক্যগুলো আপনারা গুড অ্যাট দিয়ে করতে পারেন। কি দিয়ে করবেন? গুড অ্যাট। দেখেন এখানে কোনো রুল কিন্তু কম ইম্পর্ট্যান্ট নয়। যতগুলো রুল এখানে সোহাগ স্যার এই বইতে সংযোজন করেছেন, প্রত্যেকটি রুল খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা নিজেরা নিজেদের কাছে একটু প্রশ্ন করে দেখেন, এই গুড অ্যাট এর ব্যবহারটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। প্রতিনিয়ত এই গুড অ্যাট এর ব্যবহার আমাদের প্রয়োজন হয়। আপনি কাউকে, আপনার সামনে একটি ছেলে সুন্দর নৃত্য করলো, আপনি তাকে বলবেন সে নৃত্যে পারদর্শী, সে সঙ্গীতে পারদর্শী, সে ইংরেজিতে পারদর্শী, সে সাঁতার কাটায় পারদর্শী। এই ধরনের বাক্যগুলো আপনি গুড অ্যাট ব্যবহার করবেন। গুড এর পরে ইন দিলেও হবে না, অফ দিলেও হবে না, গুড এর পরে অ্যাট দিতে হবে। কি দিতে হবে বলেন তো? অ্যাট। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী। আমার কথা সবাই শুনতে পারছেন? এই শব্দগুলা বলেন 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 বলেন। না না না, এটা ব্যাড এট বলা যাবে না, ওইটা রুল হয় না, কিন্তু গুড এট এরটা হয়। এটা আপনি বলতে পারবেন। সেই ইংরেজিতে খারাপ বলতে কি এখানে দুর্বল বোঝানো হয়, যেমন হি ইজ উইক ইন ইংলিশ, এখানে গুড এট এর মতো একটি ব্যবহার আছে, সেটা হচ্ছে উইক ইন। উইক ইন শব্দের অর্থ হচ্ছে দুর্বল। উইক ইন শব্দের অর্থ হচ্ছে দুর্বল। হুম। হি ইজ নট গুড এট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েও করতে পারবেন, আপনি নেগেটিভ করতে পারবেন। কিন্তু যদি আপনি বুঝাইতে চান যে সে অঙ্কে দুর্বল, শি ইজ উইক ইন ইংলিশ, শি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। আর যদি কখনো কোনো বিষয়ে পারদর্শী, তখন কোনো, এখানে পারদর্শী বলতে কি কোনো সাবজেক্ট বা কোনো দক্ষতায় পারদর্শী বোঝালে আপনি গুড অ্যাট ব্যবহার করবেন। কোনো দক্ষতায় পারদর্শী হলে কি ব্যবহার করবেন? গুড অ্যাট। এই গুড অ্যাট ব্যবহার করে এগুলো করতে পারবেন। অনেকেরই প্রশ্ন আছে, আমি একটু পরে আসছি প্লিজ। তো এইখানে আমরা কিসের ব্যবহার করব? গুড এট এর ব্যবহার করব। রুল 34, ইফ আই ওয়ার ইউ, আই উড, তারপর ভার্ব বসবে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। কি করতে হবে? এখানে বলছে যে ইফ আই ওয়ার ইউ, তারপর আই উড প্লাস ভার্ব। ইফ আই ওয়ার ইউ প্লাস আই উড প্লাস ভার্ব। কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন। আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমার ছুটি উপভোগ করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন। আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড আনসার দ্য কোয়েশ্চেন। ইফ আই ওয়ার ইউ, আই উড আনসার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ এখানে ইফ আই ওয়ার ইউ, আই উড প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তখন এখানে ইফ আই ওয়্যার ইউ বলবে। কল্পনার অর্থে কিন্তু, কল্পনা অর্থে এখানে আই এর পরে ওয়্যার বলবে। আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উড়তাম। ইফ আই ওয়্যার ইফ আই ওয়্যার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম, কল্পনা অর্থে এখানে আই এর পরে ওয়্যার বসাতে হবে। অর্থাৎ এখানে রুলটা হচ্ছে ইফ আই ওয়্যার ইউ, তারপর আই উড প্লাস ভার্ব, তারপর কি বলবে? আই উড প্লাস ভার্ব।
আমি যদি তোমার স্থানে হতাম, ইফ আই ওয়ার ইউ, অর্থাৎ আমি যদি তোমার স্থানে হতাম, আই উড আনসার দ্য কোশ্চেন। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড হেল্প দ্য পুয়ার। ইফ আই ওয়ার ইউ, আই উড হেল্প দ্য পুয়ার। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। এই ধরনের বাক্যগুলো আমরা এই রুল 34 এর এই নিয়মটি ব্যবহার করে করতে পারবো। পরবর্তীতে আছে দেখেন রুল 35। রুল 35, দেয়ার ইজ নো নিড টু, কিসের ব্যবহার বলেন তো? দেয়ার ইজ নো নিড টু। দেয়ার ইজ নো নিড টু ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ করার কোনো দরকার নেই। প্রথমে দেয়ার ইজ নো নিড টু, তারপর দরকার নেই, দরকার ছিল না, এই ধরনের। অর্থাৎ এখানে বেশিরভাগ প্রেজেন্ট টেন্সই হবে দেয়ার ইজ নো নিড। চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বি অরিড। দেয়ার ইজ নো নিড টু বি অরিড, হতাশ হওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বি আপসেট, মিথ্যা বলার দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু টেল লাইস। দেয়ার ইজ নো নিড টু টেল লাইস, হতাশ হওয়ার দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। এই ধরনের বাক্যগুলো আমরা কিন্তু এই দেয়ার ইজ নো নিড, যাওয়ার কোনো দরকার নেই, খাওয়ার কোনো দরকার নেই, দেখার কোনো দরকার নেই, এই বাক্যগুলো আমরা দেয়ার ইজ নো নিড টু ব্যবহার করে কমপ্লিট করব। কিসের ব্যবহার করব? দেয়ার ইজ নো নিড টু। এটা মনে রাখবেন ভালোভাবে। রুল 36, দেয়ার ইজ বা দেয়ার আর, দেখেন এই রুলটা কিন্তু আপনাদের আমি একবার করিয়েছিলাম, অনেকেরই হয়তো মনে আছে। কি করিয়েছিলাম বলেন তো? দেয়ার ইজ অথবা দেয়ার আর। দেয়ার ইজ নো মস্ক ইন দিস ভিলেজ। দেয়ার ইজ নো মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে, সরি, দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ আছে। এই বনে হরিণ আছে। দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল। দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল, এই বনে হরিণ আছে। ছিল যদি থাকে কিভাবে করবেন? দেয়ার ওয়াজ এ পেন অন টেবিল, টেবিলের উপর একটা কলম ছিল। দেয়ার উইল বি হবে, দেয়ার উইল হ্যাভ থাকবে, দেয়ার ক্যান বি থাকতে পারে। অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম আছে, নাই, ছিল, ছিল না। অর্থাৎ আছে শব্দ যদি থাকে তাহলে দেয়ার ব্যবহার করতে হবে। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। কলকাতায় অনেকগুলো চিড়িয়াখানা ছিল। এই ধরনের বাক্য আছে, নাই, ছিল, ছিল না, আমরা কিসের ব্যবহার করব? দেয়ারের ব্যবহার করব। কিসের ব্যবহার করব? দেয়ারের ব্যবহার করব। দেয়ার উইল বি, অর্থাৎ হবে। যেমন খুলনায় একটি বিশ্ববিদ্যালয় হবে। দেয়ার উইল বি আ ইউনিভার্সিটি ইন খুলনা। থাকবে, দেয়ার উইল হ্যাভ থাকবে, যেমন তাদের অনেকগুলো মোবাইল ফোন থাকবে। তারপর থাকতে পারে, দেয়ার ক্যান বি, যেমন সেখানে একটি বাঘ থাকতে পারে। দেয়ার ক্যান বি আ টাইগার। দেয়ার ক্যান বি আ টাইগার, এখানে একটি ভুল থাকতে পারে। দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার। দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার, এখানে একটি ভুল থাকতে পারে। এখানে একটি ভুল থাকতে পারে। দেয়ার কুড বি, অর্থাৎ থাকতে পারতো। দেয়ার কুড বি শব্দের অর্থ কি বলেন তো? থাকতে পারতো। দেয়ার কুড বি এ শিপ অন দ্য রিভার, নদীতে একটি জাহাজ থাকতে পারতো। দেয়ার কুড বি আ ব্রিজ অন দ্য রিভার, নদীর উপরে একটি ব্রিজ থাকতে পারতো। দেয়ার মে বি মানে হতে পারে। দেয়ার মে বি শব্দের অর্থ কি? হতে পারে। এই ধরনের বাক্যগুলা, এই নদীতে কুমির থাকতে পারে। দেয়ার মে বি আ ক্রোকোডাইল ইন দিস রিভার। দেয়ার মে বি আ ক্রোকোডাইল ইন দিস রিভার, অর্থাৎ কি বলছে? এই নদীতে কুমির থাকতে পারে।